আমি একবার কলকাতায় গিয়ে একটা বড় ছবি দেখলাম, ঋত্বিক রোশনের ছবি, মহেঞ্জোদারো ছবি। ছবিটার নাম আপনারা শুনছেন, এটা আমাদের মহেঞ্জোদারো সভ্যতা নিয়ে ছবি। এই ছবিটার ক্লাইম্যাক্সটার কথা আজকে কদিন ধরে মনে পড়তেছে। ছবিটার ক্লাইম্যাক্সে হচ্ছে বিশাল একটা বাঁধ ভেঙে ভয়াবহ জলস্রোত আসতেছে, এসে এই মহেঞ্জোদারো নগর শেষ করে দেবে। এটা কয়েক ঘন্টার ব্যাপার বা কয়েক দিনের ব্যাপার, এর মধ্যে পুরো শহর শেষ হয়ে যাবে, পুরো নগর শেষ হয়ে যাবে। এরকম অবস্থায় বেশিরভাগ লোক যখন জীবন বাঁচাতে ব্যস্ত, তখনও কিছু লোক স্বার্থ নিয়ে ব্যস্ত। কিছু লোক মারামারি করতেছে, কিছু লোক নিজের সম্পদ নিয়ে ভাবিত। তো এই জিনিসটা আমরা যুগে যুগে দেখছি, যে মানুষ মহা দুর্যোগের মধ্যে দুর্যোগের কথা ভুলে যায়, যে কিভাবে সত্যিকারের জীবন বাঁচানো যায় এই জায়গা থেকে, ভুলে গিয়ে স্বার্থ নিয়ে ছোট ছোট ব্যাপার নিয়ে ভাবিত হয়ে পড়ে। আমি সব সময় ভেবে বেড়াইছি যে এরা কারা। আজ কদিন আমি বুঝতেছি যে এরা আসলে আমরাই। এই আমরা যারা, এই যে আজকে ক্রিকেট একটা মহা দুর্যোগের মধ্যে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি না যে প্লাবন আসতেছে, ভয়াবহ বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে ভয়াবহ জলস্রোত আসতেছে, এসে আমাদের একটু পরেই তলায় দেবে, আমরা শেষ হয়ে যাব। এখনো আমরা ছোট ছোট স্বার্থ নিয়ে, ছোট ছোট কথা নিয়ে ব্যস্ত আছি। কেউ আসল জিনিসটা নিয়ে ব্যস্ত নাই, ক্রিকেট নিয়ে কেউ ব্যস্ত নাই। আমরা ক্রিকেট ছাড়া, তামিম কদিন আগে যে কথাটা নিজে বলছেন কিন্তু সে কথাটা মানতেছেন না, ক্রিকেট ছাড়া সব কিছু হচ্ছে, সব কিছু নিয়ে ব্যস্ত আছি আমরা। তো সেই জিনিসটা আজকে আমি একটু বলি যে এটা কত দুঃখজনক, এবং এই সময় আসলে কি হওয়া উচিত ছিল, এবং কত বড় বালখিল্য আচরণ করতেছেন আমাদের দায়িত্বপ্রাপ্ত এবং সিনিয়ররা, সেই জিনিসটা আজকে একটু বলি। আমাদের ক্রিকেট কতটা বিপদে আছে, এইটা আসলে আমার ধারণা আপনারা বা আমিও প্রপার চিত্রটা বুঝতেছি না। মানে আমরা কেবল আইসবার্গের ওপরের অংশটা দেখতে পাচ্ছি, ভেতরের অংশটা, মানে আইসবার্গের যে অংশটা পানির নিচে আছে, বড় বিপদটা, এটা দেখতে পাচ্ছে শুধু বিজ্ঞাপনদাতারা। আমি গত ৩-৪ দিন আগেই, আমি যেহেতু কিছুদিন কর্পোরেটে চাকরি করছি আপনারা জানেন, ফলে আমার টুকটাক এই জগতের কিছু লোকজনের সঙ্গে পরিচয় আছে। কিছুদিন আগে আমি একটা অ্যাড এজেন্সি, যারা মূলত অ্যাড সার্ভ করে বিভিন্ন জায়গায়, এরকম অ্যাড এজেন্সির একজন মোটামুটি বড় কর্মকর্তার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। এবং ঘটনাচক্রে উনি যে এজেন্সিটা কাজ করেন, ওরা সবচেয়ে বেশি বিজ্ঞাপন সার্ভ করে এই ক্রিকেট ম্যাচগুলোতে বা ক্রিকেট ওরিয়েন্টেড ব্যাপারগুলোতে, এবং উনি আবার হচ্ছে এটার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। মানে যত কোম্পানি ওদেরকে বিজ্ঞাপন দেয়, ওদের রোলটা হচ্ছে, আপনারা জানেন অ্যাড এজেন্সি যেটা করে, মধ্যস্বত্বভোগী, ওদের কাছে বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন দেয় যে তোমরা এটা সবচেয়ে ভালো জায়গায় দিবা, এবং তারা কিছু শর্ত দিয়ে দেয় যে অমুক ইভেন্টে দিবা, তমুক ইভেন্টে দিবা, কারে কারে দিবা, এটা তোমাদের ব্যাপার। একই সঙ্গে বিজ্ঞাপনদাতা ক্লায়েন্ট কিছু শর্ত দিয়ে দেয়, যে আমার এই বিজ্ঞাপনে কিন্তু এই পরিমাণে রিচ হইতে হবে, এই পরিমাণে ভিউ হইতে হবে, টিভিতে দিলে টিআরপি এরকম থাকা লাগবে। এখন এই যে অ্যাড এজেন্সি, তাদের দায়িত্ব থাকে এটা খুব গুরুত্বের সঙ্গে বিচার করা, যে বিজ্ঞাপনটা কোথায় গেলে সর্বোচ্চ ইফেক্ট আসবে। এবং তাদের একটা কমন মুখস্থ জায়গা হচ্ছে খেলা চলাকালে ওই যে ওভার বিরতির বিজ্ঞাপন, ওই জায়গায় বিজ্ঞাপন ঢুকায় দেওয়া। ওটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট, ওখানে বেশ ভালো দরেই দিতে হয় বিজ্ঞাপন। স্টিল আমি বিশ্বাস করি যে আমাদের বিসিবির মার্কেটিং এর অভাবে ওইটা রেট যা হওয়া উচিত তা না, কিন্তু অ্যাড এজেন্সি বা ক্লায়েন্টরা মনে করে এটা মেলা রেট। যাই হোক, তারা এই মেলা রেট দিয়ে দেয়, কিন্তু রিটার্নও খুব পায়। মানে ওখানে 10 সেকেন্ডের একটা বিজ্ঞাপন গেলে একটা কোম্পানির রিটার্ন তারা যে পরিমাণে ভিউয়ারের কাছে পৌঁছায়, এটা অনেক ভালো। এটা নিয়ে সবসময় তারা খুশি থাকে। ওই ভদ্রলোক বলতেছেন যে গত মাস কয়েক ধরে প্রায় সব বড় ক্লায়েন্ট তাকে বলতেছে যে আমাকে আর যাই হোক ক্রিকেটে বিজ্ঞাপন দিয়েন না, ক্রিকেট ম্যাচের ওই ওভার বিরতিতে বিজ্ঞাপন দিয়েন না, আমারগুলো প্রয়োজনে আপনি ফুটবলের কোনো এমনি নর্মাল ইভেন্টে দেন, বা কিছু না থাকলে কুস্তিতে দেন, হকিতে দেন, ক্রিকেটে দিয়েন না। কেন? এটা কি শুধু টিআরপির কোশ্চেন? ওনারা জানতে চাচ্ছেন ক্লায়েন্টদের কাছে যে সমস্যাটা কোথায়। আমরা চাং কিনে কিনে বসে আছি, এখন আমরা ক্রিকেট ছেড়ে কোথায় যাব? আমরা আগামী 1 বছরের জন্য তো কিনে বসে আছি, এটা একটা পাগলামো ব্যাপার না? হঠাৎ করে সবাই সরে যাওয়া, এখান থেকে সরবই বা কি করে? তখন ওই ক্লায়েন্টদের বক্তব্য যে ভাই ওইখানে বিজ্ঞাপন দিলে শুধু যে ব্যাপারটা আমি টিআরপি পাচ্ছি না বা পাচ্ছি এটা না, হয়তো পৌঁছাচ্ছে প্রচুর লোকের কাছে, খেলা তো দেখতেছে লোকে, কিন্তু মুশকিল হচ্ছে নেগেটিভ ব্র্যান্ডিং হচ্ছে।
নেগেটিভ ব্র্যান্ডিং হচ্ছে। মানে আপনি যখন দেখতেছেন যে একটা ম্যাচে বাংলাদেশ ন্যাশনাল টিম জঘন্য পারফর্ম করতেছে এবং সেই ন্যাশনাল টিম সেই ক্রিকেট নিয়ে যাচ্ছে তাই কাণ্ড হচ্ছে, কেলেঙ্কারি হচ্ছে, সেটার সঙ্গে যখন আপনি আপনার গর্জিয়াস ব্র্যান্ডটাকে যুক্ত করতে চাচ্ছেন, তখন আপনার ব্র্যান্ডের একটা নেগেটিভ ভ্যালু তৈরি হচ্ছে। এই নেগেটিভ ভ্যালুর ভয়ে বড় বড় ব্র্যান্ডগুলো ক্রিকেট থেকে সরে যেতে চাচ্ছে। তারা বলতেছে আমরা আর এটার সঙ্গে থাকবো না, শুধু শুধু কে দুর্নাম নেয়, আমরা ভাই ফেয়ার বিজনেস করি। বেশিরভাগ ব্যবসায়ী তো বাংলাদেশে কোনো ঝামেলার মধ্যে যেতে চায় না, কোনো কিছুর মধ্যে না, তারা শুধু চায় তাদের ব্র্যান্ড ইমেজটা যেন ভালো থাকে। এখন দেখেন এই 2025 সালে প্রায় সবগুলো বড় কোম্পানি যারা লয়াল ব্র্যান্ড বাংলাদেশে বড় ব্র্যান্ড, তারা ডিসিশন নিয়ে নিছে, তাদের মার্কেটিং ব্র্যান্ডিং টিম ডিসিশন নিয়ে নিছে যে না, ক্রিকেটের সঙ্গে থাকলে আমার ব্র্যান্ডের ক্ষতি হবে, উপকার তো হবেই না, আমার ব্র্যান্ডের নেগেটিভ ব্র্যান্ডিং হবে। এই জায়গা থেকে তারা সরে যেতে যাচ্ছে। এই হচ্ছে আসল বিপদটা। মানে আসল বিপদ না, আমি বলবো যে এই হচ্ছে ওই যে বললাম যে জলস্রোত এসে নগর ধসায় দিবে, এই হচ্ছে সেই জলস্রোতটা। আর ক্রিকেট টিকে আছে কিসের উপরে? এটা আমি বহুবার বলছি যে ক্রিকেটটা পৃথিবীর যে কোনো স্পোর্টস টিকে থাকে কেন? আপনি যদি বন্ধ মাঠে মোহাম্মদ আলী ভার্সেস মেসি একটা ম্যাচ আয়োজন করেন এবং সেটা যদি কেউ না দেখে, সেটাতে যদি কোনো স্পন্সর না থাকে, ওই ম্যাচটা টিকবে না, ওই ম্যাচ আয়োজনই হবে না, শেষ পর্যন্ত গড়াবে না। যে কোনো স্পোর্টসকে টাকা দিয়ে টিকায় রাখে ব্র্যান্ডগুলো, আর সেটাকে মূলত দাঁড় করায় রাখে ভিউয়ারশিপ, পজিটিভ ভিউয়ারশিপ। শুধু তাকায় দেখলে হবে না, তাকায় তো মানুষ অনেক নোংরা কিছুও দেখে, কিন্তু ওইটাতে কি পজিটিভ ব্র্যান্ডিং হয়? হয় না তো। হয় না বলেই ওখানে কখনো কোনো ব্র্যান্ড যায় না। এইবার আমার দেশের মানুষ ধরে নিচ্ছে যে ক্রিকেটের ব্র্যান্ডিং শেষ, পজিটিভ ব্র্যান্ডিং শেষ। ক্রিকেট এখন একটা হাসি তামাশার বিষয় হয়ে গেছে, ট্রলের বিষয় হয়ে গেছে। সেটা ন্যাশনাল ক্রিকেট টিমের পারফরমেন্স থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, আমি বলবো ওই ন্যাশনাল টিমের পারফরমেন্সের চেয়ে ক্রিকেট বোর্ড এবং সিনিয়র ক্রিকেটাররা যা যা করতেছেন এগুলো বেশি হাস্যকর হয়ে গেছে। এগুলোর ফলে নেগেটিভ ব্র্যান্ডিং বেড়ে গেছে। এগুলোর ফলে মানুষ এখানে হাসির চোখে তাকাচ্ছে, মস্করার চোখে তাকাচ্ছে, এটা শ্রদ্ধার চোখে দেখতেছে না। অথচ এই মানুষ এরাই কিন্তু 97 থেকে এই যে আজকে 2025 এই 10টার আগ পর্যন্ত এখানে নিয়ে আসছিল। বাংলাদেশে এটা আমি বহুবার বলছি, আমি না শুধু যারা সিনিয়র তারা বহুবার বলছেন, বাংলাদেশের কিচ্ছু ছিল না। ক্রিকেটে কোনো পারফরমেন্স ছিল না, কোনো স্ট্রাকচার ছিল না, কোনো মহাতারকা ছিল না, তারপরও বাংলাদেশ টপ ফ্লাইট একটা স্ট্যাটাস পেয়ে গেল। কি? টেস্ট স্ট্যাটাস পেয়ে গেল। টেস্ট স্ট্যাটাস পাওয়া মানে আপনার ভিউয়ারশিপ অনেক বেড়ে গেল, আপনার একটা এলিটনেস তৈরি হলো, আপনার সঙ্গে বড় ব্র্যান্ড সম্পৃক্ত হবে, আপনার ভিউয়াররা আপনার পাশে থাকবে। সেই জিনিসটা কিভাবে হলো? সেই জিনিসটা হলো কিন্তু শুধু মানুষের সমর্থনের কারণে। মানে একেবারে অযথা মানুষ গিয়ে গ্যালারি ভরায় রাখতো বাংলাদেশের ম্যাচগুলোতে, ঘরোয়া লিগের ম্যাচগুলোতে। এটাকে সৈয়দ আশরাফুল হক সাবের হোসেনরা বিক্রি করলেন। বিক্রি করলেন হচ্ছে ডালমিয়া এহসান মানিদের কাছে। ওনরা সবাই মূলত ডালমিয়া, ভয়াবহভাবে ডালমিয়া দেখলেন যে ডালমিয়া তো আসলে পৃথিবীর ক্রিকেট বিজনেস দাঁড় করাইছেন। উনি দেখলেন যে এটা একটা দুর্দান্ত মার্কেট, অলমোস্ট 15-16 কোটি মানুষের মার্কেট। এই মার্কেটে সবাই ক্রিকেট নিয়ে পাগল, ফলে কোনো শর্ত টর্ত মানার দরকার নেই, এদের টেস্ট স্ট্যাটাস দাও। সেই আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম এবং মানুষই এটাকে ভাবমূর্তি হিসাবে ধরে রাখছে। এই জায়গাটায় আমাদের ক্রিকেট এবং ক্রিকেট বোর্ড একটা কাজ এই বছরখানেক আগে পর্যন্ত করছে, যে তারা এই ভাবমূর্তিটার অবমাননা করে নাই। গোটা 2-3 বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে, মানে ওই যে 2003-এর বিশ্বকাপ কেলেঙ্কারি, বিপিএল এ কয়েকটা ফিক্সিং কেলেঙ্কারি, বা 2014-র আমাদের ডাউনফল, ওটা তো কেলেঙ্কারি না, ওটা তো ডাউনফল। এই জিনিসগুলো বাদ দিলে আমাদের ক্রিকেট বোর্ড, ক্রিকেটাররা যাই করুক, মানে যত খারাপ কিছুই করুক, যত টেন্ডারবাজি করুক, যাই করুক, তারা মিনিমাম রেসপেক্টটা দর্শকের প্রতি রাখছে। মানে দর্শক যাতে হতাশ বোধ না করে, প্রতারিত বোধ না করে, সেটা রাখছেন। সেই জিনিসটা রাখাটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে বলেই সেটার প্রভাব ন্যাশনাল টিমের পারফরমেন্সে পড়ছে এবং আজকে এরকম একটা ক্যাওসপূর্ণ অবস্থা হচ্ছে। হ্যাঁ, যেটা বলতে শুরু করছিলাম, এই যে মানে এই ক্রিকেটাররা বা এই কর্মকর্তারা এত কথা বলতেছেন, এত স্ট্যাটাস দিচ্ছেন, এত কিছু হচ্ছে, কেউ কি ক্রিকেট নিয়ে কথা বলতেছেন? তামিমি এর মাঝে বললেন যে ক্রিকেটে ক্রিকেট ছাড়া সবকিছু হচ্ছে, বা এই টাইপের একটা বাক্য। আচ্ছা, সে তামিম কি করলেন? তামিম গত কয়েক মাসে কি করলেন? তামিম গত কয়েক মাসে করলেন হচ্ছে একটা বিশাল দলবল নিয়ে ফারুক ভাইয়ের থ্রেট করে হৃদয় শাস্তি উইথড্র করালেন। এটা হচ্ছে তামিমের সবচেয়ে বেশি আলোচনায় আসা কাজ এই গত 2-3 দিন আগ পর্যন্ত। এরপরে হচ্ছে তদন্ত প্রতিবেদনে সাকিব তার নামে কি বলছে ওটা নিয়ে একটা বিশাল স্ট্যাটাস দিলেন। আচ্ছা, এই হচ্ছে তামিমের এই সমকালে আমার দেখা অ্যাক্টিভিটি। এখন তামিম
এছাড়া এই 4-5 দিন আগে ছাড়া তো ওনার নামে বিতর্কিত কথা আসে নাই, বা ওই ঢাকা লিগের ঘটনাটা ভুলে যাই। এর মাঝখানে যে সময়টা গেল, তামিম কি একবারও কাউরে কোশ্চেন রেজ করছেন যে আমার টিম এরকম খেলতেছে কেন? তামিম কি 50-60 জন নিয়ে না হোক 5-6 জন নিয়ে হলেও কি কখনো এই আমাদের কোচের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন? বা আমাদের এটা তামিম নামটা বলতেছি তামিম বলেই, তামিম এগুলো করার যোগ্য এবং তামিম এগুলো ভাবেন, এটা তামিম না আরো অনেকেরই করা উচিত। এই আমাদের সিনিয়র ক্রিকেটাররা কেউ কে এই নিয়ে কনসার্ন প্রকাশ করছেন যে কেন আমাদের ন্যাশনাল টিম পারফর্ম করতে পারতেছেন না? আমি কাউরে আজ পর্যন্ত এগুলো নিয়ে কথা বলতে দেখি নাই। আমি সেদিন বোর্ডে গেছিলাম ঘটনাচক্রে, বুলবুল ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম, একটু পার্সোনাল আলাপ ছিল। আমি কয়েকজন সিনিয়র ক্রিকেটার পেলাম ওখানে, বিভিন্ন ক্যাপাসিটিতে বোর্ডে থাকেন তো অনেক সময়। আমি দুজন সিনিয়র ক্রিকেটাররা জিজ্ঞেস করছি যারা স্পিন বোলিং বোঝেন, যে ভাই রিশাদ হঠাৎ করে পাকিস্তানে গিয়ে এরকম শর্ট বল করলো কেন? একটা দুটো ম্যাচে হয় ঠিক আছে, 3টা ম্যাচে টানা নিজের পায়ের কাছে বল করে গেল কেন? ওনারা বলতেছেন আমরা তো মানে শিওর না কেন। ওনারা শিওর না কেন এটা বলতেছেন, এটার মধ্যে আমি এক ধরনের অবজ্ঞা দেখতেছি এবং উপেক্ষা দেখতেছি। করলে করুক, ওনাদের তো মানে বোর্ডের ক্যাপাসিটিতে না, সাবেক ক্রিকেটার হিসেবেই ওনাদের উচিত রিশাদকে ফোন দাও। থাক রিশাদ পাকিস্তানে, যে রিশাদ তোর সমস্যা কি হচ্ছে রে, কোচ কি তোরে করতেছে না? তুই কেন পায়ের কাছে বল করতেছিস? 2 দিন আগেই তো দেখলাম পিএসএল এ তুই দুর্দান্ত লেন্থে বল করলি, কি কোথাও সমস্যা হচ্ছে? তুই কি মানে ভাবতেছিস যে এখানে শর্ট লেন্থে বল করলে ভালো আউটপুট পাবি? ব্যাপারটা কিন্তু ঠিক না। বাদ দেন রিশাদের কথা, আমাদের পেস বোলাররা কেন হঠাৎ করে লাইন লেন্থ হারায় ফেললো? কোথায় ঝামেলা হচ্ছে? কেউ কি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন আমাদের সিনিয়র ক্রিকেটাররা? এমনিতে তো তারা কত বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন, যে আমাদের পেস বোলারদের কি যত্নের কোনো অভাব হচ্ছে? আমাদের পেস বোলাররা ভাই সবসময় আমি একটা জিনিস বিশ্বাস করি, ইন্ডিভিজুয়ালি একজন পারফর্মার হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে, কিন্তু গ্রুপ অফ পারফর্মার যদি সেম ভুল করে একই রকম বিপদে পড়ে যায়, তাহলে বুঝতে হবে যে কোথাও একটা সিস্টেমে প্রবলেম হচ্ছে। এই কোশ্চেনটা কেন রেজ করা হচ্ছে না? কেন কেউ এটা প্রকাশ্যে বলতেছেন না? কত চ্যানেল সব সময় পেছনে বুম নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, সব সময় শত শত ইন্টারভিউ। এক ফারুক ভাই গত বোধহয় 1 সপ্তাহে কত ইন্টারভিউ যে দিচ্ছে, সবগুলো ইন্টারভিউ দেখতেও পাচ্ছে না। ফারুক ভাই একটা চ্যানেলে বলতেছে তামিম বলছে যে ক্রিকেট ছাড়া অনেক কিছু নিয়ে কথা হচ্ছে, তামিম নিজেও তা করতেছে। আচ্ছা ফারুক ভাই আপনি কি করতেছেন? আপনাকে আমি ধরে নিলাম অন্যায়ভাবে সরকার বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সরাই দিয়েছে, আপনি তো স্টিল বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, স্টিল বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক, স্টিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট। আপনি এই ক্যাপাসিটিতে এগুলো ভুলে গিয়ে যখন যে ইন্টারভিউ দিচ্ছেন, কোনো একটা ইন্টারভিউতে এই কোশ্চেনগুলো বলছেন বা এই কথাগুলো বলছেন যে এই কয় মাসে আপনি কি এক্সপিরিয়েন্স করলেন, ন্যাশনাল টিম কেন খারাপ পারফরমেন্স করতেছে? আপনার টাকা পয়সা নিয়ে আলাপ করেন, কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে টাকা পাঠাইলে ভালো হবে, কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে কি করতে হবে, কে ব্রিফকেস নিয়ে চলে গেছে, কে কি করে গেছে। আজকে বোর্ড পরিচালকরা এসব নিয়ে ব্যস্ত, এসব অযথা কথা নিয়ে ব্যস্ত। কেউ তো এগুলো ভাবতেছেন না, কেউ তো এগুলো বলতেছেন না। আমি কাউকে করতেছি না যে অমুক নিষ্পাপ আপনি একাই পাপি, তা না। এই যে ফাহিম ভাই আমাদের এত শ্রদ্ধ মানুষ, আমি স্টিল বিশ্বাস করি যে ফাহিম ভাইয়ের মতো পজিটিভ মাইন্ডসেটের মানুষ খুব একটা নাই, কিন্তু ফাহিম ভাই কেন আওয়াজ করতেছেন না? বা এই যে ফাহিম সিনহা আছেন, মিঠু ভাই আছেন, বাকি যারা বোর্ডে অ্যাক্টিভ আছেন, তাদের কথা কই, তাদের অ্যাক্টিভিটিস কই? আমি তো দেখতেছি না যে তারা আমাদের কোচকে নিয়ে বসতেছেন, আমাদের সালাউদ্দিন ভাইকে নিয়ে বসতেছেন, একটা ইমার্জেন্সি বৈঠক করতেছেন। আমার মনে আছে এরকম ক্রুশিয়াল সব সময় যে বাংলাদেশ ক্রিকেটে আগে আসে নাই তা কিন্তু না, আসছে। বাংলাদেশ ক্রিকেটে বিপর্যয় হয়েছে কামাল ভাইয়ের সময় পর্যন্ত। কামাল ভাই যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, লবি ভাইয়ের সময় এটা ছিল, কামাল ভাইয়ের সময় ছিল, পাপন ভাইয়ের সময় এই ঘটনা হয়েছে কিনা আমি মনে করতে পারতেছি না। একটা সময় একটা ট্র্যাডিশন ছিল যে বাংলাদেশ ক্রিকেট যখনই ক্রিকেট টিম কোনো একটা বড় সমস্যার মধ্যে যায়, তখনই বাংলাদেশের সমস্ত এক্স ক্যাপ্টেনদের ডাকা হয়, সমস্ত এক্স ক্যাপ্টেনদের ডেকে বর্তমান ক্যাপ্টেন এবং বর্তমান ম্যানেজমেন্ট সহ বর্তমান কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এদেরকে মিলে বসানো হয়। এই এক্স ক্যাপ্টেনরা এক্সপার্ট হিসাবে ওখানে জয়েন করেন না, ওনরা কোচের কাছ থেকে খেলোয়াড়দের কাছ থেকে বুঝতে চেষ্টা করেন যে কি হচ্ছে। ওনরা তো দেশের অভিভাবক, দেশের ক্রিকেটের অভিভাবক, তো ওনরা ক্যাপ্টেন্সি করে গেছেন এই দেশের, ওনরা এই দেশের ফ্ল্যাগ বেয়ারার, ফলে ওনাদেরকে ওই দায়িত্বটা দিতে হবে। এমনও হয়েছে কয়েকবার করে, এমন হয়েছে যেরকম ক্রাইসিসে ওরকম ক্যাপ্টেন্স মিটিং এর পরে, সমস্ত এক্স ক্যাপ্টেনের মিটিং এর পরে কয়েকজন ক্যাপ্টেনকে এবং কয়েকজন টেকনিক্যাল পার্সনকে দিয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে আপনারা আগামী 3 মাস একটু ন্যাশনাল টিমটার দিকে চোখ রাখবেন যে কোথায় ঝামেলা হচ্ছে। আমরা বোর্ড এখানে পারে উঠতেছি না, মানে কেউ বোর্ড বলে না কখনো যে এটা পেরে উঠতেছি না, বোর্ড মনে করে যে তারা হচ্ছে সবচেয়ে যোগ্য লোক,
তারা মাঠে ব্যাপারটা করে গেছেন। তো সেই লোকগুলোকে কই ডাকা হয় নাই তো, এখনো পর্যন্ত আমি দেখতেছি না তো সেরকম একটা ইমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে যে ভাই আমরা ইন ট্রাবল, আপনারা আসেন, তাড়াতাড়ি আসেন, এসে সবাই মিলে বসে ব্যাপারটা সলভ করেন। এই সময় তো সেটা আরো বেশি জরুরি দরকার, কারণ এখন যে একটা বোর্ড চলতেছে, ক্যাওসপূর্ণ বোর্ড, এখানে কে কখন কি দায়িত্বে থাকতেছে, কেউ কাউরে ট্রাস্ট করে না, একজন আরেকজনের নামে প্রকাশ্যে কথাবার্তা বলে বেড়াচ্ছে। এই অবস্থায় তো আমাদের ক্যাপ্টেন্স মিটিং খুব জরুরি, এক্স ক্যাপ্টেনদের মিটিং খুব জরুরি। তা নিয়ে কারো কোনো আগ্রহ নাই, কোনো আগ্রহ নাই। ফারুক ভাই বারবার বলতেছেন উনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন, হতে পারেন। আমি এই দিন দুনিয়ায় তো আর কোনো কিছু বিশ্বাস করি না, হতে পারেন। কিন্তু ফারুক ভাই নিজের জায়গাটা বলেন, আপনি নিজেও একটু এত সাক্ষাৎকার দিচ্ছেন, আপনি বলেন যে আপনি আপনি কি কারণে বিপিএল এ এইসব আজগুবি দল দিলেন। আজকে আমরা যতদূর পত্রপত্রিকায় পড়লাম তাতে তো রাষ্ট্র আপনার উপরে সবচেয়ে বেশি বিরক্ত হয়েছে বিপিএল এর কারণে, বিপিএল এ যে ম্যাসাকারটা হয়েছে। তো বিপিএল এর রাজশাহীরে কিভাবে টিম দিয়েছিলেন, কেন টিম দিয়েছিলেন, যদি কোনো চাপে পড়ে দেন এগুলো বলে দেন না। আর তাহলে তো বুঝবো যে আপনি ক্রিকেট নিয়ে ভাবতেছেন। বা কেন বিপিএল এ এসব হলো, কেন বিপিএল এ একটা গভর্নিং কাউন্সিল থাকা সত্ত্বেও ওই গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের সঙ্গে আলাপ না করে সবাই সবকিছুতে আপনার সঙ্গে আলাপ করে। মানে বোর্ড পরিচালকরা যে অভিযোগটা করছে ওই সময়, এই সময় তো আমরাও এই কথাটা বলছি যে কেন সবকিছুতে ফারুক বাইরে লাগতেছে। বোর্ড পরিচালকরা কেউ মানে প্রায় 5 মাস লাগলো তাদের যার যার কমিটি বুঝে পেতে। 5 মাস পরে গিয়েও তারা কিছু ফাংশন করতে পারতেছিল না, তারা কোনো ডিসিশন নেওয়ার আগেই আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করে ডিসিশন নিয়ে নিচ্ছেন, বা আপনি তাদের কথাই বলার সুযোগ দিচ্ছেন না। এগুলো নিয়ে আপনি জবাব দেন। হতে পারে যে নির্দিষ্ট কোনো কারণে করছেন, আমি আপনার অভিযুক্ত করতেছি না, আর 10 জনের মতো আমি অভিযোগ করার পক্ষে না, কাউরে না। আমি মনে করি আপনারা সবাই ক্রিকেট থেকে সরে গেছেন, খুব ক্রিকেট থেকে সরে গেছেন। দেখেন আজকে একটা কথা খুব হচ্ছে, এটা নিয়ে আলাদা একটা কন্টেন্ট করব। এই যে তামিম কেন তথ্য বাইরে দিয়ে দেয়, এটা আমি বলি যেটা সত্যি, শুধু তামিম না, এই টিমের অনেকে, এই টিমের এই বাচ্চারা আর সেটা খুব একটা করে না, কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের এটা চিরকালের ট্র্যাডিশন তথ্য পাস করা। এখন সেটা কেন হয়, সেটা কি ইল মাইন্ডে হয় নাকি নির্দিষ্ট কোনো কার্যকারণ আছে, এই গল্পটা আমি আপনাদের বলবো যে এটা কোত্থেকে আসছে, কিভাবে হয়েছে, এটার ভিতরে কতটা সিন্ডিকেট আছে, কতটা কি আছে, এটা একদিন বলবো। ওইটা আমি বলবো, বিস্তারিত বুঝায় বলবো যে আসলে বিষয়টা কিভাবে হয়েছে। যাই হোক, সেটা পরের কথা। আপাতত আমি বুঝি যে বন্যার জল ঢুকে পড়া শুরু করছে, মানে বাঁধ ভেঙে গেছে। এখনো যদি আপনারা এইসব নিয়ে কামড়াকামড়ি করেন, এইসব নিয়ে ব্যস্ত থাকেন, সাকিব কি বলছে, তামিম কি বলছে, এইগুলা নিয়ে যদি ব্যস্ত থাকেন, তাহলে এই আসলে নগরটা ডুবেই যাবে। আপনারা অনেকে মনে করতেছেন যে হামজাদের কারণে ফুটবলে একটা উত্থান হয়েছে, সেই কারণে আমরা বিপাকে পড়ে গেছি। আমি বুঝতেছি আপনারা এইরকম একটা সাইকোলজিক্যাল ফ্যালাসির মধ্যে আছেন, যে এই ফ্যালাসি আপনাদেরকে বাঁচায় দিচ্ছে। আপনারা ভাবতেছেন এটা আপনাদের শিল্ড, যে ওরা ফুটবলে উন্নতি করতেছে তো তাই আমরা ডেকে গেছি। মানে কি, কোন ধরনের কথা? পৃথিবীতে কি কোনো দেশে একটা খেলা থাকে? আজকে দেখেন একটা কথা বলি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3টা দেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে কি ক্রিকেট 1 নাম্বার খেলা তার দেশে? আপনি অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট পরাশক্তি, ওই দেশে ক্রিকেট কয় নাম্বার খেলা? ওই দেশের মানুষের কাছে জনপ্রিয়তার বিচারে ক্রিকেট কোথায় আছে? টপ 5-এও নাই। ইংল্যান্ডে এটা টপ 2-তে নাই, মানে ইংল্যান্ড সেকেন্ড জনপ্রিয়, বা এখনো সেকেন্ড জনপ্রিয় আছে কিনা আমি জানি না। ওদের কি টেনিস ওই জায়গাটা নিয়ে নিছে কিনা, 2 নাম্বার জায়গাটা, আই এম নট শিওর। আচ্ছা 2 নাম্বার ধরে নিলাম, কোথাও 1 নাম্বারে নাই। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইভেন শ্রীলঙ্কায় না। আপনারা ভাবতে পারেন শ্রীলঙ্কায় বোধহয় জনপ্রিয়, শ্রীলঙ্কায় না। বেশিরভাগ দেশে হচ্ছে রাগবি, বাস্কেটবল, অমুক তমুক, এইগুলা সবার উপরে, মোটর স্পোর্টস। তাহলে ওই দেশে ক্রিকেট বেঁচে নাই? ওই দেশে ক্রিকেটের টিআরপি নাই? ওদের অনেকের কনজিউমার মার্কেট আমাদের চেয়েও ছোট, তারপরে ওরা 7টা টপ স্পোর্টসে প্রমোট করতেছে, 7টা টপ স্পোর্টসে ওরা পার্টিসিপেট করতেছে। সেখানে আমরা একটা স্পোর্টস উঠে গেছে বলে আরেকটা স্পোর্টসে ডেবে যেতে হবে? আমাদের দেশের যে মার্কেট, আমাদের দেশে এখন লোক সংখ্যা কত, বোধহয় 20 কোটি অফিসিয়ালি, এর ভিতরে অন্তত 10 কোটি মানুষ কোনো না কোনোভাবে ক্রিকেটের ভিউয়ার, ক্রিকেটের কনজিউমার। 10 কোটি যদি আপনার লয়াল মার্কেট থাকে, এখানে 10টা ভিন্ন ভিন্ন স্পোর্টস চলে, 10টা ভিন্ন ভিন্ন স্পোর্টস প্রবল প্রতাপে চলতে পারবে। আজকে ফুটবল থাকবে, ক্রিকেট থাকবে, আরো নানা রকম থাকবে। আপনি ফুটবলের উত্থান দিয়ে ব্যাখ্যা করতেছেন আপনার পতন, তাই হয় নাকি? হ্যাঁ, একটা রোল তো প্লে করেই। যদি প্যারাডাইম শিফট হয়, প্যারাডাইম শিফটে একটা প্রভাব ফেলে। যে প্যারাডাইম শিফটটা 97-এর পরে হয়েছিল, ফুটবল থেকে ক্রিকেটে চলে গেছিল, আবার ক্রিকেট থেকে এখন প্যারাডাইম শিফট হয়ে ফুটবলে চলে আসবে, সমস্যা কি? তো ফুটবল 1 নম্বরে থাক, 2 নম্বরে স্পোর্টস হিসাবে আপনি সাকসেস করেন। আপনি 2 নম্বরে নেমে গেছেন বলেই কি আপনার সব ছেড়ে দিতে হবে নাকি? আপনার সব সাফল্য শেষ হয়ে যাবে? কম্পিট করেন। এখানে বললাম না 10টা স্পোর্টস, 20টা স্পোর্টসের ভালো জায়গা আছে,
সেটা নাই কেন, এতগুলো স্পোর্টস নাই কেন, সেটা নিয়েই আমি বিস্মিত থাকি। এটা সব সময় আমাদের সব খেলোয়াড়দের, ক্রিকেট ফুটবল সব খেলোয়াড়দের এই মেন্টালিটি যে ও ভালো করতেছে বলে আমি পারতেছি না। মানে ন্যাশনাল টিমের জায়গা হারায় ওয়েট করে প্রতিদ্বন্দ্বী কবে খারাপ করবে। তুমি যে ও সেঞ্চুরি মারছে তুমি 150 মেরে দলে ঢুকবা, ওই মানসিকতা কারণ নাই। ফুটবলেও একই কথা, ফুটবলেও আমাদের খেলোয়াড়রা ন্যাশনাল টিমের জায়গা হারানোর পরে ওয়েট করে যে কবে ফাহমিদুল খারাপ খেলবে, ফাহমিদুলের বাদ দিয়ে ওইখানে আমারে ঢুকাবে। মানে কথার কথা বলতেছে, আমি জানি না আসলেই ফাহমিদুলের জন্য কেউ ওয়েট করতেছে কিনা। এটা সিনারিও। এই যে কালচার, এই যে ভাবনা, এই যে নিজের ডিফেন্স করা, একটা ফেলাসি তৈরি করা যে ফুটবল ভালো করছে তাই আমি খারাপ করতেছি। না, আপনি আপনার জন্য খারাপ করতেছেন, আপনি এলোমেলো হয়ে গেছেন, আপনি যাচ্ছে তাই করতেছেন। দয়া করে ক্রিকেট নিয়ে ভাবেন, এইসব নিয়ে কথা বলার বহু টাইম পাবেন, বহু সেলফ ডিফেন্স করতে পারবেন, এত ইন্টারভিউ আরও দিতে পারবেন। ক্রিকেট নিয়ে কথা বলেন, যার যার স্বার্থটা ভুলে গিয়ে এই মুহূর্তে সবাই এক জায়গায় হন। আপনারা প্রত্যেকে এক্স ক্যাপ্টেন, যাদের দিকে ইঙ্গিত করে কথা বলতেছে প্রত্যেকে এক্স ক্যাপ্টেন এবং বাংলাদেশকে নানা গৌরব এনে দিচ্ছেন। আপনারা সবাই সবকিছু ভুলে এক জায়গায় বসেন, বসে বোর্ডকে কোঅপারেট করেন। দেখেন বুলবুল ভাই অতিথি শিল্পীর মতো আসছে, বুলবুল ভাই 2-3 মাস থাকবে, একটা স্ট্রাকচারাল লেভেলে কাজ করবে, করে চলে যাবে। বুলবুল ভাই কখনো কখনো সিস্টেম প্রপার দাঁড় করাইতে পারবে না এবং ন্যাশনাল টিম বা আমাদের টিমগুলোকে প্রপারলি ট্র্যাকে আনতে পারবে না যদি সে স্থানীয়ভাবে আপনাদের সবার হেল্প না পায়। আপনাদের সবাইকে স্বেচ্ছায় হলেও গিয়ে বুলবুল ভাইয়ের পাশে বসতে হবে। আপনাদেরই তো ভাই, আপনাদেরই তো বন্ধু। বাদ দেন বুলবুল ভাইয়ের কথা, কে বুলবুল ভাই? আপনাদের ক্রিকেট, আপনাদের ক্রিকেট তলায় যাচ্ছে। আপনারা ক্রিকেটের স্বার্থে হলেও এইসব কাণ্ড কারখানা বন্ধ করেন। এই যে অক্টোবরমুখী কাণ্ড কারখানা কেন এগুলো করতেছেন তা তো সব বুঝি। মানে ওই যে আগেও বলছি যে বলদ ঠিক আছে, অত বলদ না যে কেন করতেছেন বুঝি না। সবার টার্গেট তো অক্টোবর, অক্টোবরে কে কেমনি গুটিবাজি করে নির্বাচনে বোর্ডে আসবেন। এবং যেহেতু এই নির্বাচনটাও ইন্টারিম সরকারের আন্ডারে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা সবাই একটা বিপদে পড়ে গেছেন। যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে তো আপনারা জানতেন যে ওই পলিটিক্যাল গভর্নমেন্টের সঙ্গে যাদের সম্পর্ক ভালো তাদেরকে এই বোর্ডে নিয়ে দিবে। এই মুহূর্তে সেটা আপনারা নিশ্চিত হইতে পারতেছেন না, ফলে নানা রকম গুটিবাজি করে চেষ্টা করতেছেন আপনারা সবাই। মানে আমি কিন্তু তামিম বা ফারুকবার কথা বলতেছি না, এর পেছনে আরো অনেক ক্যারেক্টার আছে, অনেক ক্যারেক্টার আছে। মূল তারাই কাজটা করতেছে, তারাই এই গুটিবাজিগুলো করতেছে অক্টোবরমুখী করে তামিম আর ফারুক ভাইয়ের সামনে ঠেলে দিছে। বাপখান এরকম, এরাই সব কিছুর জন্য দায়ী। যাই হোক, কে দায়ী কে দায়ী না এগুলো বুঝতে চাই না। আপনারা দয়া করে অক্টোবর থেকে সরে আসেন। আসে অক্টোবর বিপ্লব বাংলাদেশের দরকার নাই, ওটা সোভিয়েত ইউনিয়নে হয়েছে, হোক। আমাদের এখানে এখন ক্রিকেটকে বাঁচানোর দরকার। দয়া করে ক্রিকেট নিয়ে ভাবেন। সবাই ভালো থাকবেন। ক্রিকেটের জন্য শুভেচ্ছা থাকলো, ফুটবলের জন্য শুভেচ্ছা থাকলো। আমরা ওই যে আগেও বলছি যে আমরা 2 হাতে 2টা নিয়ে চলতে চাই। এক হাতে আমার ফুটবল থাকবে, এক হাতে ক্রিকেট থাকবে। সকালে ক্রিকেট নিয়ে স্টোরি করব, বিকালে ফুটবল নিয়ে স্টোরি করব, প্রয়োজনে দুপুরেও করতে হবে। এরকম চাপ তৈরি হোক না যে এত বেশি সাকসেস আসতেছে, কথা না বলে আর উপায় নেই, অসুস্থ শরীর নিয়ে চিৎকার করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।